এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করেছে হামাসের অভিযোগ। সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত 48। জেলেনস্কিকে আবার স্বৈরাচারী বললেন ট্রাম্প, নিন্দায় ইউরোপ। গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরো 6 লাশ। নেপোলিয়ন হিটলারের মতো ম্যাকহো রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে মস্কো। উৎক্ষেপণের 10 মিনিট পরেই ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ। যুক্তরাষ্ট্রের প্রবেশে কেন পাকিস্তানিদের নিষিদ্ধ করেছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করেছে হামাসের অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর্যুপরি হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে উৎসাহিত করেছে বলে অভিযোগ করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় হামাসের মুখপাত্র আব্দুল লাতিফ আল কৌনিয়া বলেন, বাদবাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সর্বোত্তম উপায় হলো যুদ্ধবিরতিকে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া, মধ্যস্থতাকারীদের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে বাধ্য করা। যুদ্ধবিরতি প্রথম ধাপে মুক্তি পাওয়া কিছু ব্যক্তির সঙ্গে গতকাল বুধবার হোয়াইট হাউসে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর হামাসকে শেষ বার্তায় এবং নরকের পরিণতি ভোগের হুমকি দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে, মরদেহগুলো ফেরত দিতে হবে, দর কষাকষির সময় শেষ। হামাস নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প আরো বলেন, নেতৃত্বকে বলছি, এখন গাজা ছেড়ে যাওয়ার সময়, এখনো তোমাদের সুযোগ রয়েছে। সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত 48। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 48 জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনাটি ঘটে। শুক্রবার আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় এই লড়াইটি সংঘটিত হয়েছে, যা ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতির আলাউইদ সংখ্যালঘুদের কেন্দ্রস্থল ছিল, যাদেরকে তার শাসনামলে সমর্থনের খাঁটি হিসেবে বিবেচনা করা হতো। আরব নিউজ একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে জানিয়েছে যে নিহত 48 জনের মধ্যে 16 জন সরকারি নিরাপত্তা কর্মী, 28 জন আসাদপন্থী যোদ্ধা এবং 4 জন বেসামরিক নাগরিক রয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে নিহত নিরাপত্তা কর্মীদের বেশিরভাগই উত্তর পশ্চিমে বিদ্রোহীদের ঘাঁটি ইদলিবের বাসিন্দা। লাতাকিয়ায় একজন নিরাপত্তা কর্মকর্তা মুস্তফা কেনিফতি বলেছেন যে একটি সুপরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত আক্রমণে আসাদের অবশিষ্টাংশে বেশ কয়েকটি দল আমাদের অবস্থান এবং চেকপয়েন্ট আক্রমণ করেছে। জাবলে এলাকায় আমাদের অনেক টহলকেই লক্ষ্য করে। তিনি আরো বলেন, এই হামলায় আমাদের বাহিনীর মধ্যে অসংখ্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। জেলেনস্কিকে আবার স্বৈরাচারী বললেন ট্রাম্প, নিন্দায় ইউরোপ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফের স্বৈরাচারী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশে জেলেনস্কির জনপ্রিয়তা নেই। ট্রাম্পের এই মন্তব্যের পর তার পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। এদিকে জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ট্রাম্পের সহযোগীরা আলোচনা করছেন বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। জেলেনস্কিকে স্বৈরাচারী উল্লেখ করে ট্রাম্প ফ্লোরিডার একটি অনুষ্ঠানে বলেছেন, জেলেনস্কি একটা জিনিসই ভালো পারেন, সেটা হলো জো বাইডেনের সুরে মেলাতে। এর কয়েক ঘন্টা পর তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জেলেনস্কি নির্বাচন হতে দিচ্ছেন না। ইউক্রেনের সমীক্ষায় তার জনপ্রিয়তা কম। যখন দেশের প্রতিটি শহর ধ্বংস হচ্ছে, তখন কি করে তা বেঁচে থাকতে পারে? গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরো 6 লাশ। গাজা ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 6 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলে গণহত্যামূলক যুদ্ধ নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 48,446 জনে পৌঁছেছে বলে গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
জানিয়েছে। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দী বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। নেপোলিয়ন হিটলারের মতো ম্যাখো রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে মস্কো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোকে নেপোলিয়ন বোনাপার্ট ও অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি তাকে পারমাণবিক হুমকি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও তাসে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ম্যাখো বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়া হুমকির কথা বিবেচনা করে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার ইউরোপের মিত্রদের সঙ্গে ভাগাভাগি করার কথা বিবেচনা করছে। তিনি আরো জানান, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলো সেনাপ্রধানদের সঙ্গে সামনে তিনি বৈঠক করবেন। তার এই বক্তব্যকে ভীষণ আক্রমণাত্মক বলে অভিযোগ করেছেন ক্রেমলিন। এটা অবশ্যই রাশিয়াকে দেওয়া একটি হুমকি, বলেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। উৎক্ষেপণের 10 মিনিট পরে ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ। স্পেস এক্স এর স্টারশিপ মহাকাশযান উৎক্ষেপণের 10 মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরেই তাতে আগুন লেগে যায়। এ নিয়ে চলতি বছরে 2 বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেস এক্স এর রকেট স্টারশিপের ওপরের অংশ। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিপে আগুন লাগার পর আকাশে অগ্নিদগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। এর আগে 2 মাস আগে ঠিক একইভাবে আরো একটি স্টারশিপে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স এর এটি দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবেশে কেন পাকিস্তানিদের নিষিদ্ধ করেছেন ট্রাম্প? নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের বাধার সম্মুখীন হতে পারেন। আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, কেন আফগান সহ পাকিস্তানিরা এমন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন? এই বিষয় সম্পর্কে জ্ঞাত 3টি সূত্র জানিয়েছে, দেশগুলোর নিরাপদ ও যাচাই বাছাই ঝুঁকির ওপর সরকারি পর্যালোচনার ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা আসতে পারে। পরিচয় গোপন রাখা শর্তে ওই 3টি সূত্র বলেছে, ওই নিষেধাজ্ঞার তালিকায় আরো অন্য দেশ থাকতে পারে, তবে এসব দেশের নাম তারা জানেন না। 2017 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ট্রাম্পের নতুন এই সিদ্ধান্তের প্রথম মেয়াদের সিদ্ধান্তের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তবে এটি আরো বিস্তৃত হতে পারে। রয়টার্স বলছে, 20 জানুয়ারি এমন একটি নির্বাহী আদেশ জারি করে যে কোনো বিদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সুরক্ষা যাচাই আরো কঠোর করার নির্দেশ দেন ট্রাম্প।